করা যাবে কিভাবে? সো নেগেটিভ আয়ন ভিতরে ঢুকে অথবা পজিটিভ বের করে নেগেটিভ আয়ন রিপোলারাইজেশন হলো জি স্যার নেগেটিভ আয়ন ঢুকাইলে অথবা পজিটিভ আয়ন বের করে দিবে, তাই না? জি স্যার জি স্যার জি স্যার পজিটিভ আয়ন বের করতে হলে পটাশিয়াম বের করতে পারবো, অন্য কিছু বের করতে পারবো না, কারণ ইন্ট্রাসেলুলারলি পটাশিয়াম বেশি থাকে। কথা ঠিক তো? জি স্যার জি স্যার ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার হলো গাবা গ্লাইসিন, আর এক্সাইটেটিভ হলো অ্যাসপার্টেট গ্লুটামেট আর অ্যাসপার্টেট। আচ্ছা, অ্যাসপার্টেট গ্লুটামেট পোস্ট সিনেপটিক নার্ভে অ্যাসপার্টেট গ্লুটামেট যে নিউরন থেকে রিলিজ হয়, এর পোস্ট সিনেপটিক যে রিসেপ্টর আছে ওইটার সাথে বাইন্ড করলে ওই পোস্ট সিনেপটিক নিউরনকে ডিপোলারাইজ করে না রিপোলারাইজ করে? যদি অ্যাসপার্টেট লাগে স্যার ডিপোলারাইজড করবে স্যার। তার মানে পজিটিভ আয়ন ঢুকবে, তাই না? এটাকে বলা হয় ইপিএসপি, এক্সাইটেটরি পোস্ট সিনেপটিক পটেনশিয়াল, এটা জানো তো? জি স্যার ইপিএসপি। আর যদি নেগেটিভ ইনহিবিটরি তাহলে স্যার এবং আইপিএস। গাবা গ্লাইসিন যদি লাগে তাহলে আইপিএসপি হাইপারপোলারাইজেশন হবে, এটাকে বলা হয় আইপিএসপি, ইনহিবিটরি পোস্ট সিনেপটিক পটেনশিয়াল। এটা হলো বেসিক জিনিস। আর আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে জিনিসটা করব, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করা মেইনলি আমাদের কাজ হবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করা। কয়েকটা জায়গায় স্টিমুলেশন হয়, কিন্তু আমরা যে সিরিয়াল হিপনোটিক্স করব, তারপরে অ্যান্টিপিলেপটিক করব, এর মেইন মেকানিজম হবে ডিপ্রেস করতে হবে, এক্সাইটেড থেকে ডিপ্রেস করতে হবে, তাই তো? এখন হলো সিরিয়াল হিপনোটিক্স বলছিলাম কত ক্লাসে? সিডেশন মানে তো স্যার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করা স্যার। এই তো স্টেপগুলি বলছিলাম, সিডেশন জি স্যার সিডেশন জি স্যার বলছিলেন। হ্যাঁ, নার্কোসিস, নার্কোসিস, অ্যানেস্থেসিয়া, কোমা, ডেথ। জেনারেল অ্যানেস্থেসিয়া, কোমা, ডেথ। হ্যাঁ, মানে যদি আমি হাইপার পোলারাইজ করতে থাকি, রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের থেকে বেশি নেগেটিভ ঢুকাইতে থাকি, তাহলে প্রথম স্টেজ আসবে সিডেশন, মানে ঝিমুনি, ঘুম ভাব। তারপরে আসবে হিপনোসিস, মানে ঘুম। নরমাল ফিজিওলজিক্যাল স্লিপ ইজ কল্ড হিপনোসিস। ড্রাগ ইনডিউসড হিপনোসিস আর নরমাল হিপনোসিস একরকম না। নরমাল যে ঘুমাও তুমি আর যদি ওষুধ খাইয়া ঘুমাও, দুইটা ঘুম একরকম না। ঘুমের প্যাটার্ন সেকেন্ড স্টেজে, জি স্যার, একটা সেকেন্ড স্টেজে এসে সেখানে হচ্ছে স্যার থেমে যাবে। এটা হচ্ছে আমরা হচ্ছে ড্রাগ ইনডিউসড হিপনোসিসের ক্ষেত্রে সাইকেলটা ঠিকভাবে হবে না, যার ফলে ফ্রেশনেস আসবে না। কিন্তু এমনি নরমাল স্লিপে সবগুলি স্টেজ আসে। অতএব নরমাল স্টেজ এনআরইএম এর সেকেন্ড স্টেজে এসে আটকায় যাবে স্যার যদি আমরা ড্রাগ ইনডিউসড হিপনোসিস করি। ঠিক আছে, গুড। এখন আমরা এই বেনজোডায়াজিপিনসের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট করব। ফার্মাকোলজিক্যাল ইফেক্ট কি? এটা এক নাম্বার সিডেশন করবে, দুই নাম্বার হিপনোসিস করবে। এটা যেহেতু সিডেটিভ প্রোডিউস করতেছি, অতএব সিডেশন, হিপনোসিস। তিন নাম্বার করবে মাসেল রিল্যাক্স করবে। বেনজোডায়াজিপিনস ইজ কল্ড সেন্ট্রালি অ্যাক্টিভ মাসেল রিল্যাক্সেন্ট, মাসেল রিল্যাক্স করবে। ঠিক আছে স্যার, এটা সেন্ট্রালি অ্যাক্টিভ মাসেল রিল্যাক্সেন্ট, এটাকে ব্র্যাকেটে লিখে রাখো স্যার। বেনজোডায়াজিপিনস সেন্ট্রালি অ্যাক্টিভ মাসেল রিল্যাক্সেন্ট। আমরা ডিটিউবোকুরাডিন আর মানে অ্যাট্রাকিউরিয়াম, টেনকিউরিনিয়াম এগুলি পড়ছি, সাকসিনাইল কোলাইন পড়ছি, এগুলি হলো পেরিফেরালি অ্যাক্টিং মাসেল, আর সেন্ট্রালি অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট হলো বেনজোডায়াজিপিনস। হ্যাঁ, তারপরে আসি মাসেল রিল্যাক্সেশন গেল। ফার্মাকোলজিক্যাল ইফেক্টের মধ্যে আরেকটা আসবে অ্যান্টি ইপিলেপটিক ইফেক্ট, অ্যান্টি কনভালসিভ ইফেক্ট, অ্যান্টি ইপিলেপটিক ইফেক্ট। ঠিক আছে? তারপর আরেকটা আসবে অ্যামনেসিয়া মিন্স লস অফ মেমোরি। দুই ধরনের অ্যামনেসিয়া আছে, রেট্রোগ্রেড অ্যামনেসিয়া, অ্যান্টেরোগ্রেড অ্যামনেসিয়া। যদি তোমার এমন অ্যামনেসিয়া হয়, স্যার অ্যামনেসিয়ার যে দুইটা ক্লাসিফিকেশন আছে, এগুলো যদি স্যার একটু ডিটেইলস বলতেন স্যার। অ্যামনেসিয়ার ক্লাসিফিকেশন হলো দুই ধরনের, একটা হলো রেট্রোগ্রেড অ্যামনেসিয়া, একটা হলো অ্যান্টেরোগ্রেড অ্যামনেসিয়া। রেট্রোগ্রেড অ্যামনেসিয়া হলো রেট্রো মানে আগে, পিছনে, এটা তো জানো, রেট্রো মানে পিছনে। জি স্যার, রেট্রো মানে পিছনে। তুমি যদি পূর্বের স্মৃতি ভুলে যাও, এটা হলো রেট্রোগ্রেড অ্যামনেসিয়া। আর ঔষধ খাওয়ার পর মাঝখানে যে ঘটনাটা ঘটলো, এটা যদি মনে রাখতে না পারো, তাহলে এটাকে বলা হয় অ্যান্টেরোগ্রেড অ্যামনেসিয়া। বেনজোডায়াজিপিনস দিলে হয় অ্যান্টেরোগ্রেড অ্যামনেসিয়া, মানে ওষুধ খাওয়ার পরে যে সময়টা থাকে, ওই সময়টার মধ্যে কোনো কিছু মনে করতে পারে না, রিকল করতে পারে না। সবকিছু যে পারে না তা না, ডোজ বেশি হইলে পারে না। হ্যাঁ, অ্যামনেসিয়া। ঠিক আছে? বেনজোডায়াজিপিন তাহলে স্যার অ্যান্টেরোগ্রেড অ্যামনেসিয়া করতেছে, যে বেনজোডায়াজিপিন দেওয়ার পর একটা অ্যান্টেরোগ্রেড অ্যামনেসিয়া।
মানে ওই সময়ের মধ্যে। এটাতে আবার একটা অসুবিধা আছে, তুমি একটা বেনজোডাইজিপিনস খাইলা, একটু পরে তোমার মনে হইলো যে খাইছি কিনা খাই নাই, অ্যামনেসিয়া ভুলে গেছো, হ্যাঁ, এটা আবার খাইবা। স্যার বারবিকিউরেট অটোমেটিজম, যে ড্রাগ অটোমেটিজম, ড্রাগ অটোমেটিজম, ঠিক আছে। এটা অ্যামনেসিয়া গেল, এগুলো হলো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। Brother has recently filed for NDA. হ্যাঁ বলো। হ্যালো, জি স্যার। হ্যাঁ, কোন কোশ্চেন ছিল তোমাদের? না স্যার, ওই যে ফরেনার একজন কি জানি বলতেছিল, মনে হয় মাইক্রোফোন অন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে আসব ইন্ডিকেশনে। ফার্মাকোলজিক্যাল ইফেক্টটাই ইন্ডিকেশন, স্যার সিডেশনের জন্য দিতে পারি। হ্যাঁ বলো। স্যার একটা কথা ছিল স্যার, ওই যে বেনজোডাইজেপিন যে স্যার বাইন্ড করে স্যার, এটা কি আমরা গাবা রিসেপ্টরের সাথে বাইন্ড করে যখন, এটা কি স্যার গাবা রিসেপ্টরের মধ্যে বেনজোডাইজেপিন? গাবা রিসেপ্টরের সাথে বাইন্ড করে না কিন্তু, এই তো স্যার গাবা রিসেপ্টরের পাশে একটা বেনজোডাইজেপিন রিসেপ্টর আছে অ্যাডজাসেন্ট টু গাবা রিসেপ্টর। স্যার এটা কি বেনজোডাইজেপিন রিসেপ্টর বলবো নাকি বেনজোডাইজেপিন সাইট বলবো? গাবা রিসেপ্টরকে স্টিমুলেট করে না স্যার গাবা। কোশ্চেনটা হচ্ছে স্যার এটা বলতে পারো স্যার, যেখানে বেনজোডাইজেপিনটা বাইন্ড করে স্যার, এটাকে আমরা বেনজোডাইজেপিন রিসেপ্টর বলবো নাকি বেনজোডাইজেপিন সাইট বলবো? বেনজোডাইজেপিন সাইটও বলতে পারো, রিসেপ্টরও বলতে পারো। যেহেতু বাইন্ড করে, রিসেপ্টর কাকে বলবো? যেখানে লিগ্যান্ড বাইন্ড করে সেটাকে রিসেপ্টর বলে, অথবা এই হিসাবে আমরা রিসেপ্টর বলতে পারি। Benzodiazepines binds with benzodiazepines receptors situated adjacent to GABA receptor. GABA receptরের পাশে থাকে। Benzodiazepines যদি benzodiazepine receptরের সাথে বাইন্ড হয়, তাহলে গাবার এফিনিটি, গাবা রিসেপ্টরের প্রতি এফিনিটি বেড়ে যায়। গাবা তো নরমালি কাজ করে, কিন্তু যদি বেনজোডাইজিপিন দাও তাহলে গাবা রিসেপ্টরের সাথে বাইন্ডিং এফিনিটি বেড়ে যাবে। পারলে কি হবে, ক্লোরাইড চ্যানেল মনে করো আগে মিনিটের মধ্যে 6 বার ওপেন হইতো, ফ্রিকোয়েন্সিটা বাড়বে মিনিটের মধ্যে স্যার। 12 বার ওপেন হবে। এটা ফ্রিকোয়েন্সি বাড়বে, ক্লোরাইড চ্যানেল ওপেনিং এর ফ্রিকোয়েন্সি বাড়বে। বুঝতে পারছো? জি স্যার। আর বারবিচুরেট দিলে কি হবে? স্যার ক্লোরাইড চ্যানেলটাকে ডিরেক্টলি ওপেন করতে পারবে স্যার। ডিউরেশন বাড়বে, ডিউরেশন বাড়বে। ঠিক আছে, এই হলো বেসিক পার্থক্য। আরেকটা পার্থক্য হলো বারবিচুরেট দিলে ডাইরেক্ট ক্লোরাইড চ্যানেল ওপেন করতে পারে, গাবা লাগে না। উইদাউট স্যার, কিন্তু বেনজোডাইজিপিনের ক্ষেত্রে বেনজোডাইজিপিন গাবা ছাড়া পারবে না, গাবা ছাড়া পারবে না, মানে গাবার কাজটা বাড়ায়। বেনজোডাইজিপিন সে নিজে ডাইরেক্ট ক্লোরাইড চ্যানেল ওপেন করতে পারে না। এই হলো বেসিক পার্থক্য। তারপরে ইন্ডিকেশন, এই যে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট সবটাই ইন্ডিকেশন। সিডেশন মিন্স ড্রাউজিনেস, কিন্তু আমরা এখানে বলবো অ্যাংজিওলাইটিক। সিডেশনের ইফেক্টটা হলো অ্যাংজিওলাইটিক। যদি তুমি দুশ্চিন্তা করো, তাহলে তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যদি হালকা একটু ডিপ্রেস করে দেই, ক্লোরাইড যদি ভিতরে ঢুকায় দেই, একটু রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে একটু নিচে নামায় নিলাম, নেগেটিভের দিকে নিয়ে গেলাম, তখন তুমি আর এত ভালো করে চিন্তা করতে পারবা না। অ্যাংজাইটি যে করবা ওই চিন্তা করতে পারবা না। অ্যাংজাইটি করতে তাহলে এটাকে আমরা কি বলতেছি স্যার? এই সিডেশন বলবা না, অ্যাংজিওলাইটিক। মানে বেনজোডাইজিপিনের ইন্ডিকেশন হলো অ্যাংজাইটি দিয়ে ব্যবহার করা। মানে সিডেশন না লিখে আমরা বলবো অ্যাংজাইটি, মানে অ্যাংজাইটি রিমুভ করে। দুই নাম্বার হলো হিপনোসিস করে। যাদের হচ্ছে স্যার অ্যাংজাইটিক ডিসঅর্ডার আছে, যে স্যার অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে তাকে বেনজোডাইজিপিন দিতে পারো। দুই নাম্বার হলো হিপনোসিস লিখবা না, এখানে লিখবা ইনসোমনিয়া, ঘুম আসে না যাদের, তাদের ব্যবহার করা যায়। তারপরে হইলো মাসেল রিল্যাক্সেশন, মানে মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে ব্যবহার করতে পারি। তারপর হলো এন্টি কনভালসেন্ট হিসেবে ব্যবহার করতে পারি, এন্টি ইপিলেপটিক হিসেবে ব্যবহার করতে পারি, হ্যাঁ, অ্যামনেসিয়া প্রডিউস করার জন্য ব্যবহার করতে পারি। এই ইন্ডিকেশন, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট ইন্ডিকেশন। হ্যাঁ, অ্যাডভার্স ইফেক্ট হলো কি হইতে পারে, ওই যে ড্রাগ অটোমেটিজম হইতে পারে একটা। তারপরে ওষুধটা খাওয়ার পরে, মানে ওষুধের অ্যাকশন শেষ হয়ে যাওয়ার পরে এটার ইফেক্টটা করতে পারে। মনে করো যে রাত্রে খাইছো, ঘুমটা হইছে, সকালবেলা ক্লাসে আইসা ঝিমাইতেছে, এটা বলো হ্যাংওভার ইফেক্ট। হ্যাংওভার ইফেক্ট সবগুলির মধ্যে থাকে না। যারা শর্ট অ্যাক্টিং তাদের মধ্যে হ্যাংওভার ইফেক্ট থাকে না, যারা লং অ্যাক্টিং তাদের মধ্যে হ্যাংওভার ইফেক্ট থাকে। ডায়াজিপাম লং অ্যাক্টিং, এই জন্য এটার হ্যাংওভার ইফেক্ট থাকে। কেন ডায়াজিপাম লং অ্যাক্টিং হচ্ছে যে স্যার মেটাবলিক
এটার যে অক্সাজিপাম তৈরি হচ্ছে স্যার সেটা হচ্ছে অক্সাজিপাম তৈরি করে অ্যান্ডেস মিথাইল ডায়াজিপাম আর অক্সাজিপাম। অক্সাজিপামের আরেক নাম হলো অ্যান্ডেস মিথাইল ডায়াজিপাম। এটাও একটি, এটা দিলেও ঘুম আসে। তাহলে নিজে ঘুম পাড়াইছে, তার মেটাবোলাইটটাও ঘুম পাড়াবে, তার মানে হলো ডবল কাজ। এই জন্য এটা লং অ্যাক্টিং। এই জন্য যেটা তোমার লং অ্যাক্টিং সেটা অ্যাংজিওলাইটিক হিসাবে ব্যবহার করবে, আর যেটা শর্ট অ্যাক্টিং সেটা সিডেটিভ হিসাবে, হিপনোটিক্স হিসাবে ব্যবহার করবা। মিডাজোলাম হলো শর্ট অ্যাক্টিং, মিডাজোলাম ব্যবহার করবা শর্ট অ্যাক্টিং, মিডাজোলাম শর্ট অ্যাক্টিং। ইনসোমনিয়ার ক্ষেত্রে, ইনসোমনিয়ার ক্ষেত্রে ব্যবহার করবো, কারণ ইনসোমনিয়ার ক্ষেত্রে ঘুম হয়ে গেলে পরে আমার দরকার নেই, ঘুম হয়ে যাওয়ার পরে আমার দরকার নেই। আর লং অ্যাক্টিংটা হচ্ছে স্যার ইয়ার ক্ষেত্রে, এই যে স্যার সিডেশনের ক্ষেত্রে ডায়াজিপাম দিলে এটা হ্যাংওভার ইফেক্ট থাকে। যদি পরের দিনও দুশ্চিন্তা করে তাহলে সে দুশ্চিন্তা করতে পারবে না, সিরিয়াস মানে তার সিএনএস ডিপ্রেসড অবস্থায় আছে, সে দুশ্চিন্তা করতে পারবে না। বুঝতে পারছো? হ্যাঁ, এই জন্য অ্যাংজিওলাইটিক হিসাবে লং অ্যাক্টিং গুলি ব্যবহার করবো ডায়াজিপাম, এবং হিপনোটিক্স হিসাবে ব্যবহার করবো শর্টিং। একটা আদর্শ ঘুমের ওষুধের কি কি গুণ থাকা দরকার ওই দিন বলছিলাম। জি স্যার স্লিপ হাইজিন কিভাবে মেইনটেইন করতে হয় সেটা বলছিলাম। স্লিপ হাইজিন কিভাবে মেইনটেইন করতে হয় বলছিলেন। আচ্ছা ঠিক আছে। এখন অ্যাডভার্সিভ মধ্যে হ্যাংওভার ইফেক্ট হইতে পারে, ঠিক আছে। তারপরে তোমার এডিকশন হইতে পারে, টলারেন্স ডেভেলপ করতে পারে, ডিপেন্ডেন্স ডেভেলপ করতে পারে। এডিকশন, টলারেন্স, ডিপেন্ডেন্স কি এক্সপ্লেইন করার দরকার আছে? না স্যার। এডিকশন হইতে পারে, টলারেন্স হইতে পারে, ডিপেন্ডেন্স হইতে পারে। ডিপেন্ডেন্স মিন্স এটা না খাইলে আর তার ঘুম আসবে না, এটা ডিপেন্ড হয়ে গেল এটার উপর। আর টলারেন্স হলো আগের ডোজে কাজ করে না, ডোজ বাড়াইতে হয়, কয়েকদিন পর ডোজ বাড়াইতে হয়। তাহলে এডিকশন হইতে পারে, টলারেন্স। প্রিভেন্ট করার উপায় কি? এডিকশন হ্যাঁ, প্রিভেন্ট করার উপায় কি স্যার? এডিকশন টলারেন্স যাতে না হয়। না হয় এই ওষুধটা ঘন ঘন দিবা না, বেশি দিব না স্যার। অনেকে আবার এই কাজ করে কি স্যার, একবার আপনি স্যার যে ডোজে স্যার ওষুধটা দিয়েছেন প্রেসক্রিপশন, তখন হচ্ছে স্যার রোগী অনেকদিন আপনার কাছে আসলো না, হঠাৎ করে তার আবার সেম ইফেক্টটা দেখা দিলে সে আবার এই ওষুধটা খাওয়া শুরু করে। খায় জানি, বলে দিবা যে এটা খাবেন না, এটা খাইলে কি কি অসুবিধা হয় এটা বলে দিবা, বুঝাই দিবা। এক্সপ্লেইন করার দায়িত্ব ডাক্তারের। ড্রাগ সম্পর্কে রোগীরা জানবে না, এটাই স্বাভাবিক, একটা ডাক্তার জানবে, অতএব এক্সপ্লেইন করে দেওয়ার দায়িত্ব ডাক্তারের। অনেক ডাক্তার লেখে পিপিআই, প্রোটন পাম্প ইনহিবিটর, এটা পড়ছো তো নাকি? জি স্যার। পিপিআই নিচে লেখে, খাওয়ার আগে রোগী খাওয়ার আগে জানে, রোগীর এক্সপ্লেইন করতে হবে না। রোগী চানাচুর খাইছে, মুড়ি খাইছে, হ্যাঁ বুট খাইছে, ছোলা খাইছে, খাওয়ার পর ভাত খাওয়ার আগে খাইছে, এটা তার পেট ভরা। দেখে দিতে খালি পেট। স্যার আপনি একদিন বলছেন স্যার বাঙালি শুধু ভাত খাওয়ার আগে শুধু পেট খালি থাকে, আর যত কিছু থাকে। বাঙালি হলো ভাতই হলো মেইন, এই ভাতই বাঙালিরা খাইছে। ভাত খায় নাই, তারা এতটুকু একটা চেপা ভর্তা নিয়ে 3 প্লেট 4 প্লেট ভাত খায়। বেটা তুই শাকসবজি বেশি নিবি, ভাত কম নিবি, হ্যাঁ, তাহলে শরীর সুস্থ থাকবে। এই সবগুলি অসুস্থ হইতেছে এই এক্সেস কার্বোহাইড্রেটের। মানে ভাতই বাঙালি হলো, ভাত না খাইলে ওইটা হবে না, ওইটাই খাবার, খাওয়ার আগে। আর চানাচুর মুড়ি খাইলাম, এটা খাওন না, এটা পেটে যায় না, এটা মাথায় গেছে। হ্যাঁ, ঠিক আছে, মানে এক্সপ্লেইন করে দিবা যে এটা বেশি খাওয়া যাবে না, বেশি খাইলে আপনার এই অসুবিধা হতে পারে। বলবা কিছু? না স্যার, যে এখন আমাদের কথা হলো বারবিচুরেট কেন ব্যবহার করা হয় না, এটা বলছিলাম। জি স্যার বলছিলেন স্যার। জি স্যার বলছিলেন। আচ্ছা, আর একটা তোমাদের হোমওয়ার্ক হইলো বেনজোডায়াজিপাম এবং বারবিচুরেটের মধ্যে পার্থক্যটা সুন্দরভাবে লিখবা, নোট করবা, নোট করে এটা মুখস্থ করবা। এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমি বললাম না কারণ হলো ছিটা ফাটা, এখানে তো সব বলা হয়েছে, এগুলি তোমরা একসাথে করবা, এটা দায়িত্ব তোমাদের, ঠিক আছে? এই তো গেল ডায়াজিপাম, সিরিডিভ হিপনোটিক্স দিল। সিরিডিভ হিপনোটিক্স এর মধ্যে আরেকটা জিনিস আছে, নিউয়ার হিপনোটিক্স আছে, বলছিলাম জলপিডিয়াম জেলেপ্লোন, নিউয়ার হিপনোটিক্স। জি স্যার বলছি। ড্রাগগুলোর নাম বলছিলেন স্যার। নন বেনজোডাইজিপাম, স্যার ড্রাগের নামগুলো বলছিলেন। জলপিডিয়াম জেলেপ্লোন, এটা নিউয়ার হিপনোটিক্স। এগুলি মধ্যে বেনজোডাইজিপামের স্ট্রাকচার নাই, অতএব এর নন বেনজোডাইজিপাম সিরিডিভ হিপনোটিক্স। এদেরকে থিওরিটিক্যালি বলা হয় এক্সেলেন্ট ড্রাগ। একটা আদর্শ হিপনোটিক্সের যে গুণ থাকা দরকার সবই নাকি এর মধ্যে আছে, কিচ্ছু নাই।
প্র্যাকটিক্যালি কিছু নাই, কোনো ডাক্তারকে দেখবা না যে জলপিডিয়াম এপ্রন লিখছে, কিন্তু তোমরা বলবা যে হ্যাঁ এটা ভালো স্যার, এটা ভালো, পরীক্ষার সময় বলবা। কারণ হলো থিওরিটিক্যালি আমাদের বলতে হবে। এটাকে ভালো কেন বলবো? একটা আদর্শ হিপনোটিক্স এর যেসব গুণাগুণ থাকা দরকার সবগুলি এরা মেনটেন টাইম করে। ওভার ইফেক্ট থাকবে না, ডিপেন্ডেন্সি থাকবে না, তারপর ডিপেন্ডেন্স থাকবে না, টলারেন্স হবে না, তারপর তোমার উইথড্রল সিনড্রোম হবে না, তারপর তোমার আর কি কি বলছিলাম, রিপিট অনসেট অফ অ্যাকশন। আরেকটা হলো যে স্লিপ প্যাটার্ন চেঞ্জ করবে না। আর স্লিপ প্যাটার্ন চেঞ্জ করে না এরকম কোনো হিপনোটিক্সই নেই। নরমাল যদি না করে তাহলে স্যার এটা কাজ করে কিভাবে স্যার? হ্যাঁ, যদি বলে যে না করে তাহলে এটা কিভাবে কাজ করে স্যার? জলপিডিয়াম হিপনোটিক্স তো একই ভাবে কাজ করার কথা। আইজিপিএস এর মতোই কাজ করে, এরাও হাইপারপোলারাইজেশনই করে, এরা হাইপারপোলারাইজেশনই করে, কিন্তু বলা হয় যে এটা স্লিপ প্যাটার্ন অল্টার করে না। এই যে বেনজোডাইজিপিন যেমন ল্যাবে 2 এর মধ্যে কি আটকায় গেছিল, এটা 2 এর মধ্যে আটকায় না। আসলে আসলে কোন হিপনোটিক্সই আদর্শ না, প্র্যাকটিক্যালি কোন হিপনোটিক্সই আদর্শ না। একমাত্র আদর্শ হিপনোটিক্স হইল মেডিটেশন, ন্যাচারাল হিপনোটিক্স। তুমি যদি মেডিটেশন করো তাহলে তোমার মেডিটেশনের মধ্যেই তোমার ঘুম চলবে। তুমি যতই দুশ্চিন্তাগ্রস্ত হও না, মেডিটেশন লেভেলেই তোমার ঘুম চলে আসবে। হ্যাঁ, দেখো যে অনেকে ঘুমায় পড়ে যায়। এই ঘুম আসে কোথা থেকে? ঘুম মানুষের নর্মালি আসে। এই যে এই যে বিভিন্ন ধরনের দুশ্চিন্তার জন্য মানুষের ঘুম আসে না। তুমি যদি ব্রেনটাকে কাম এন্ড কুল করে দিতে পারো তাহলে তোমার ঘুম এমনি আসবে। কাম এন্ড কুল করার পদ্ধতি হলো মেডিটেশন। মেডিটেশন মানে হলো তোমার একটা নির্দিষ্ট বিন্দুর উপর ফোকাস করা, একটা নির্দিষ্ট চিন্তার উপর ফোকাস করা। যেমন নামাজ, তুমি শুধুমাত্র আল্লাহর উপর ফোকাস করছো। হ্যাঁ, একটা নির্দিষ্ট পয়েন্টের উপর যখন ফোকাস করবা তোমার স্যার মাইক্রোফোনটা অফ হয়ে গেছে। ঠিক আছে। জি স্যার। তবে ওষুধ দিয়ে ঘুম পাড়ানোটা খুব একটা ভালো না। হাইজিন মেনটেন করো, হাইজিন মেনটেন করো, তারপর চেষ্টা করো ঘুমানো আনা হইতে। না হয় তাহলে আমরা হিপনোটিক্স ব্যবহার করবো। হিপনোটিক্স এর পরে আর কি আছে? স্যার ঘুমের ওষুধ রাতের খাবারের কতক্ষণ আগে দিতে হয়? যেগুলি রেপিড অনসেট অফ অ্যাকশন সেগুলি, যেমন মিরাজোলাম খাইয়া যদি বসো, মিরাজোলাম খাইয়া যদি খাইতে বসো তাইলে তুমি চেয়ার থেকে পড়েও যেতে পারো। এটা শর্ট অ্যাক্টিং, এটা রেপিড অনসেট অফ অ্যাকশন। বুঝছো? অনেকে খাইতে খাইতেই ঘুমায় পড়ছে। হ্যাঁ, ডাইলের মধ্যে মাথা পড়ে গেছে, এরকম হয়েছে। তার মানে যেগুলি শর্ট অ্যাক্টিং এবং রেপিড অনসেট অফ অ্যাকশন সেগুলি শোয়ার আগে খাও। আর যেগুলি লং অ্যাক্টিং সেগুলি একটু দেরিতে কাজ করে। যেমন ডায়াজিপাম খায়া তুমি একটু টিভি দেখতে থাকবা অথবা একটা বই পড়তে থাকবা, ঘুমে চলে আসবে। তবে চেষ্টা করবা যেন তোমরা ওষুধ ছাড়া ঘুমাইতে পারো। তারপর হইলো পরের চ্যাপ্টার কি স্যার কন্ট্রা ইন্ডিকেশন বলবেন না? এটা তেমন কন্ট্রা ইন্ডিকেশন না, এটা শুধু কন্ট্রা ইন্ডিকেশন তুমি যদি পাইলট হও, তুমি গাড়ি চালানোর আগে খাইবা না, বাস। তেমন কন্ট্রা ইন্ডিকেশন স্যার সিওপিডি বা ব্রঙ্কিয়াল অ্যাজমার দিকে দেওয়া যাবে না? দেওয়া যায়। এটা তো যদি অ্যালার্জিক রিঅ্যাকশন থাকে তাহলে দিতে পারবা না। যদি অ্যালার্জি থাকে তাহলে ব্রঙ্কোস্পাজম হবে, অ্যালার্জি না থাকলে দিতে পারবে। স্যার এগুলোর কি টেরাটোজেনিক ইফেক্ট আছে? হ্যাঁ, সব ওষুধের টেরাটোজেনিক ইফেক্ট আছে। টেরাটোজেনিসিটি আমরা ক্যাটাগরি করতে গেলে হইলো প্রেগন্যান্সি ক্যাটাগরি এ, প্রেগন্যান্সি ক্যাটাগরি বি, প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। প্রেগন্যান্সি ক্যাটাগরি সি যেগুলি সেগুলি এনিমেলের উপর পরীক্ষিত, মানুষের উপর পরীক্ষিত না। প্রেগন্যান্সি ক্যাটাগরি বি, বি যেগুলি এগুলি কিছুটা পরীক্ষিত আছে। এ যেগুলি একেবারে খুবই ভালো, কিন্তু প্রেগন্যান্সি ক্যাটাগরি এ ড্রাগ নাই। ম্যাক্সিমাম প্রেগন্যান্সি ক্যাটাগরি বি, মানে কিছু স্টাডি আছে, ফুল স্টাডি নাই। এই জন্য প্রেগন্যান্সির সময় ওষুধ ব্যবহার না করাটাই ভালো। হ্যাঁ, প্রেগন্যান্সির সময় ওষুধ ব্যবহার না করাটাই ভালো। ম্যাক্সিমাম ড্রাগের টেরাটোজেনিসিটি থাকে। আর টেরাটোজেনিসিটি হয় প্রথম ফার্স্ট টাইম স্টারে, অর্গানোজেনেসিস যখন হয়।
অর্গানোজেনেসিস যখন হয় ফার্স্ট টাইমেস্টারে, তখন ওষুধগুলি সবগুলি চেষ্টা করবা কোনো ওষুধ না দিতে। স্যার বেনজোডাইজেপিনের মেটাবলিজমটা স্যার কোনো জায়গায় লেখা আছে যে ফার্স্ট ফেজে হচ্ছে হাইড্রোক্সিলেশন হয়, আবার আরেকটা বইয়ের মধ্যে দেখলাম যে লেখা আছে স্যার অক্সিডেশনের মাধ্যমে হয় স্যার। এখন কোনটা আসলে নিব স্যার? ওই যে ফার্স্ট ফেজে স্যার মেটাবলিজমটা হয় যে স্যার, আর সেকেন্ড ফেজে হচ্ছে স্যার এই গ্লুকুরোনাইট। তো ডায়াজিপাম এন্ড ডেজ মিথাইল ডায়াজিপাম এন্ড ডেজ মিথাইল ডায়াজিপাম, যেটার নাম অক্সাজিপাম, এটা হয় অক্সিডেশনের মাধ্যমে। ঠিক আছে, তারপরে হয় তোমার ইয়াটা গ্লুকুরোনাইট কনজুগেশন, এন্ড ডেজ মিথাইল ডায়াজিপাম গ্লুকুরোনাইট কনজুগেশন হয়, এটা ফেজ 2, এটা ইনএক্টিভ হয়ে যায়। গ্লুকুরোনাইট যখন ট্যাগ হয়ে গেল তখন এটা বের হয়ে যাবে, ওয়াটার সলিউবল হয়ে যাবে। ঠিক আছে, অক্সিডেশনের মাধ্যমে। জি স্যার। তারপরে চ্যাপ্টারটা কোনটা? পেন কার্ড নাই? পেন অ্যানালজেসিক হ্যাঁ, স্যার, পেন অ্যান্ড অ্যানালজেসিক। অ্যানালজেসিক করবা নাকি একটা ছোট ছোট পিস করাই আজকে? অ্যানালজেসিক বড়। এনএসআইডি পড়ানো হয়েছে তোমাদের? এনএসআইডি পড়ানো হয়েছে স্যার, এনএসএ এটা ফার্স্ট টার্মে পড়ানো হয়েছে হয়েছে স্যার। না? গুড, ফার্স্ট টাইমে পড়ানো হয়েছে, গুড, ভেরি গুড। এখন কি আজকে কি অ্যানালজেসিস পড়াবো নাকি আর ছোট ছোট পিস পড়াবো? তার পার্কিনসনিজম আছে। শুরু করতে পারেন পার্কিনসনিজম আরো পরে পড়াইতে হবে। স্যার। এপিলেপসি আর কনভার্সন না পড়ালে স্যার পার্কিনসনিজম বুঝবো না। এপিলেপসিটা একটু পড়াই দিলে। এপিলেপসিটা পড়ান। আজকে পড়বা, পড়তে পারো, আজকে পড়তে পারো, ইপিলেপসি পড়তে পারো। তবে কথা হলো যে ইপিলেপসি পড়তে হলে তোমার অ্যাকশন পোটেনশিয়াল জানতে হবে। অ্যাকশন পোটেনশিয়াল জানো? জি স্যার। জানো অ্যাকশন পোটেনশিয়াল? হ্যাঁ, জি স্যার। ডিপোলারাইজেশন কিভাবে হয়, রিপোলারাইজেশন কিভাবে হয়? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি ইপিলেপসি পড়াইতে পারি। ঠিক আছে, ইপিলেপসি শুরু করলাম। হ্যাঁ, ইপিলেপসি খুব জটিল জিনিস, কিন্তু খুব সহজ, বুঝলে সহজ, না বুঝলে বই পড়ে কিছু আগামাতা কিছু বুঝবা। খুব সহজে বুঝাই দিব আজকে। সেটা হলো ইপিলেপসি কেন হয়, ইপিলেপসির মেইন কজটা কি। হ্যাঁ, তোমাদের এরপরে ক্লাস আছে? জি স্যার। কয়টা থেকে? স্যার আইটেম আছে আর 12টা থেকে স্যার 12টা থেকে। আচ্ছা, ঠিক আছে, আমরা আর একটু সময় নিতে পারতাম। হ্যাঁ, এইটা হলো সেরিব্রাল হেমিস্ফিয়ার। সেরিব্রাল হেমিস্ফিয়ার তো বুঝো নাকি? নাকি এটা বুঝাইতে হবে? জি স্যার, বুঝি স্যার। জি স্যার বুঝি। এটা ভালো করে খেয়াল করো, এটা আমি পড়াইতেছি ইলেকট্রোফিজিওলজি অফ দা ব্রেইন, ব্রেনের ইলেকট্রোফিজিওলজি। এটা তোমাদের ফার্মাকোলজি বইয়ে নাই। এটা যদি না বুঝো তাহলে কিছুই বুঝবা না। এটা হলো কর্টেক্স, তাই না? এটা কিন্তু কর্টেক্স, এটা ভালো করে বুঝো, লাইফে আর কোনোদিন ইপিলেপসি ভুলবা না ইনশাআল্লাহ। এটা কর্টেক্স, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো কর্টেক্স? হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার। কর্টেক্স এর নিচে সাবকর্টিক্যাল এরিয়া। এই সাবকর্টিক্যাল এরিয়ার মধ্যে একটা ইয়া দেখতে পাচ্ছো, বৃত্ত, ছোট আঁকলাম যে। জি স্যার। সাবকর্টিক্যাল এরিয়ার এটার নাম হলো থ্যালামাস। থ্যালামাস, এই থ্যালামাসই হলো মেইন সেন্টার ফর এপিলেপসি। এপিলেপসি কি তোমার হাইপার পোলারাইজেশন হয়? এপিলেপসি হইতে হলে কি হাইপার পোলারাইজেশন হয় নাকি ডিপোলারাইজেশন? স্যার ডিপোলারাইজেশন হওয়া লাগে স্যার। ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন হয়, তার মানে হলো খিচুনি হয়, তার মানে হলো এক্সাইটেড হয়, তার মানে ব্রেনটা ডিপোলারাইজড হয়। এই থ্যালামাসের মধ্যে, এই থ্যালামাসটা একটু বড় করে আঁকি আমি। হ্যাঁ, এই থ্যালামাসটা একটু বড় করে আঁকলাম, থ্যালামাসটা একটু বড় করে আঁকলাম, দেখতে পাচ্ছ? হ্যাঁ, জি স্যার। এই থ্যালামাসের মধ্যে একটা টি টাইপ ক্যালসিয়াম চ্যানেল আছে।
ই টাইপ ট্রানজিয়েন্ট টাইপ ক্যালসিয়াম চ্যানেল। ই টাইপ ক্যালসিয়াম চ্যানেলের মধ্যে দিয়ে ক্যালসিয়াম বাইরে থেকে ঢুকে, ক্যালসিয়াম বাইরে থেকে ভিতরে ঢুকে, তাই কি ডিপোলারাইজেশন হইলো না হাইপার পোলারাইজেশন হইলো? স্যার ডিপোলারাইজেশন হলো স্যার। ডিপোলারাইজেশন। থ্যালামাসটা এক্সাইটেড হয়ে গেল। থ্যালামাসটা এক্সাইটেড হওয়ার পর এই যে ক্যালসিয়াম ঢুকলো এটার মধ্যে, এটা এক্সাইটেড হওয়ার পর এই এক্সাইটেশনটা এদিকে স্প্রেড করবে, কর্টেক্সের দিকে স্প্রেড করবে, কর্টেক্সের দিকে স্প্রেড করবে। কর্টেক্স কিন্তু ডিপোলারাইজড হয় সোডিয়াম দিয়ে। সেরিব্রাল কর্টেক্সের নিউরনগুলি ডিপোলারাইজড হয় কি দিয়ে? সোডিয়াম দিয়ে। কি দিয়ে? সোডিয়াম দিয়ে। সোডিয়াম দিয়ে মনে স্যার। রাখবেন। থ্যালামাস ক্যালসিয়াম দিয়ে ডিপোলারাইজড হয়, সোডিয়াম দিয়ে। আর এটা সোডিয়াম দিয়ে ডিপোলারাইজড হয়। তাহলে এখান থেকে ছড়ায় গেল হোল কর্টেক্স, হোল কর্টেক্স। তাহলে হোল কর্টিক্যাল এরিয়া ডিপোলারাইজ। হোল কর্টিক্যাল এরিয়া যদি ডিপোলারাইজড হয়, হোল কর্টেক্সটা কি রিপ্রেজেন্ট করে? আমাদের শরীরের যে মোটর সিস্টেম আছে, মানে মাসল সিস্টেম, পুরো মাসল সিস্টেমকে রিপ্রেজেন্ট করে না কর্টেক্স, মোটর এরিয়া? জি স্যার। হ্যাঁ, এখানে প্রত্যেকটার জন্য মোটর এরিয়া আছে। তাহলে হোল মোটর এরিয়া যদি ডিপোলারাইজড হয়, তাহলে শরীরের সমস্ত মাসল কন্ট্রাকশন করবে। জি স্যার। জি স্যার। শরীরের সমস্ত মাসল কন্ট্রাকশন করবে, ঠিক আছে? জি স্যার। আর যদি মনে করো আঙ্গুলের, মনে করো এই আঙ্গুল, ইন্ডেক্স ফিঙ্গার যে জায়গায় রিপ্রেজেন্ট করে সেই জায়গায় ডিপোলারাইজড হইলো, আর কোথাও ডিপোলারাইজড হইলো না, তখন কি হবে? ইন্ডেক্স ফিঙ্গার নড়বে, অন্যগুলি নড়বে না, কন্ট্রাকশন হবে শুধু ইন্ডেক্স ফিঙ্গারের, তাই না? হ্যাঁ জি স্যার। জি স্যার। স্যার কথাটা বলছেন, স্যার কথাটা একবার বলেন স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আর একবার বলেন আগের কথাটা। যদি ব্রেনের যে এরিয়াটা এই আঙ্গুল নাড়ানোর জন্য যে মাসেল দরকার সেই মাসেলের রিপ্রেজেন্ট করে, ওইটা যদি ডিপোলারাইজড হয় তাহলে এই আঙ্গুলটা নড়বে। আর এই আঙ্গুলের জন্য, এই বুড়া আঙ্গুলের জন্য যে মাসেলটা দরকার তাই সেই এরিয়াটা যদি ডিপোলারাইজড হয় তাহলে শুধু এই আঙ্গুলটা নড়বে। আর যদি সমস্ত কর্টেক্স ডিপোলারাইজড হয় তাহলে সমস্ত শরীরের মাসেল কন্ট্রাকশন হবে, তাই না? হ্যাঁ জি স্যার। জি স্যার। সমস্ত মাসেল যখন কন্ট্রাকশন হবে এটা হলো জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার। জেনারেলাইজ টনিক ক্লনিক সিজার, ঠিক আছে? জি স্যার। স্যার এটা কি কিছুটা অ্যাসেনোডের মতো স্যার? অ্যাসেনোডের যে ক্যালসিয়াম চ্যানেলের যে ক্যালসিয়াম ঢোকার পরে স্যার বাইরে যে ইয়াটা যায়, অ্যাকশন পটেনশিয়াল হ্যাঁ হ্যাঁ, জেনারেট করে। ওই অ্যাসেনোডের মতো, কিন্তু পার্থক্য হইলো অ্যাসেনোডে তো স্পন্টেনিয়াসলি জি স্যার। মানে এটা স্পন্টেনিয়াসলি স্যার ক্যালসিয়ামটা ঢুকতে লাগে। পানি চ্যানেল আছে বলছিলাম না জি অ্যাসেনোডে, স্যার। অল্প অল্প করে সোডিয়াম ক্যালসিয়াম ঢুকতে থাকে, সে নিজেই ডিপোলারাইজ অটোমেটিক হয়। কিন্তু এখানে কিন্তু অটোমেটিক ডিপোলারাইজড হয় না, এখানে বাইরের দিকে ক্যালসিয়াম ঢুকতে হবে, প্যাথোলজিতে ঢুকে, কিন্তু ওইটা ফিজিওলজিক্যালি ডিপোলারাইজড হয়। বুঝছি স্যার। অ্যাসেনোডাইবিনো ফিজিওলজিক্যালি ডিপোলারাইজড হয়, মানে যে কোনো একটা স্টিমুলেশনে স্যার ক্যালসিয়ামগুলো ঢোকে স্যার। হ্যাঁ, যে কোনো একটা বাইরের কোনো একটা স্টিমুলেশনে ক্যালসিয়ামগুলো ঢোকে স্যার এখানে। ক্যালসিয়ামটা ঢুকলে এটা হলো প্যাথোলজি, নরমালি তো হয় না। হ্যাঁ, এটা পুরা মাসেলটা যখন কন্ট্রাকশন হবে, পুরো শরীরে মাসেল যখন কন্ট্রাকশন হবে তখন এটাকে বলা হয় জেনারেলাইজড টনিক ক্লনিক সিজার। আচ্ছা, থ্যালামাস থেকে উৎপন্ন হইলো না, একটা এপিলেপসি আছে থ্যালামাস থেকে উৎপন্ন হয় না, সেইটা থ্যালামাস ঠিক আছে, সবকিছু ঠিক আছে, শুধু ব্রেনের একটু এরিয়ার মধ্যে একটা টিউমার হইছে অথবা স্কার টিস্যু হইছে, এই এরিয়াটা ডিপোলারাইজ হয়, আর কোথাও না। থ্যালামাস কিছু না, শুধু এই এরিয়াটা ডিপোলারাইজড হয়। এই এরিয়াটা ডিপোলারাইজড হইলে এই এরিয়াটা যেই এলাকাটিকে রিপ্রেজেন্ট করে সেই এলাকাটা কন্ট্রাকশন হবে, কিন্তু এটা স্প্রেড করবে না, এটা এই জায়গায় থাকবে, এটা এই জায়গায় থাকবে। লোকালাইজ সিজার এটা না স্যার? লোকালাইজ সিজার। এখন আমরা সিজারের ক্লাসিফিকেশন করব। ক্লাসিফিকেশন হইল পার্শিয়াল, জেনারেলাইজ। এক নম্বর হলো পার্শিয়াল, দুই নম্বর হলো জেনারেলাইজ। পার্শিয়ালের মধ্যে হলো সিম্পল পার্শিয়াল,
আর এটা হলো কমপ্লেক্স পার্শিয়াল। সিম্পল পার্শিয়াল হইলো শুধু এই জায়গাতেই উৎপন্ন হয়েছে, এই জায়গার মাসেলটাই কন্ট্রাকশন করছে, আর কিছু হয় নাই, সিম্পল পার্শিয়াল। আর কমপ্লেক্স হইলো এই জায়গা থেকে উৎপন্ন হয়েছে কিন্তু কোনো একটা কারণে ছড়াইয়া গেছে, সেকেন্ডারি টু জেনারেলাইজ, সেকেন্ডারি পরে জেনারেলাইজ হয়ে গেছে। দিস ইজ কল্ড কমপ্লেক্স। স্যার কমপ্লেক্সটা আবার একটু বলবেন? কমপ্লেক্সটা হলো সিম্পলের মতোই কিন্তু এটা কোনো কারণে স্প্রেড করে গেছে, জেনারেলাইজ হয়ে গেছে। কমপ্লেক্সের আরেক নাম হলো টেম্পোরাল লোব ইপিলেপসি। টেম্পোরাল লোব ইপিলেপসি, সাইকোমোটর ইপিলেপসি, সাইকোমোটর ইপিলেপসি। টেম্পোরাল লোব কমপ্লেক্সের পার্শিয়াল কমপ্লেক্সের ইয়া কি নাম কি? টেম্পোরাল লোব ইপিলেপসি অথবা সাইকোমোটর ইপিলেপসি। ঠিক আছে, সিম্পল গেল, কমপ্লেক্স গেল। জেনারেলাইজড এর মধ্যে আছে জেনারেলাইজ, টনিক, ক্লনিক, সিজার। তোমরা যেটাকে বলো, তোমরা যেটাকে মৃগী রোগ বলো, মৃগী রোগ, বাংলা যেটা মৃগী রোগ, অ্যাবসেন্স সিজার। 3 নাম্বার হলো মায়োক্লোনিক সিজার, মায়োক্লোনিক সিজার। তাহলে জেনারেলাইজড এর মধ্যে কয়টা পাইলাম? জিটিসিএস, অ্যাবসেন্স আর মায়োক্লোনিক। মনে থাকবে? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এটা হলো টাইপ। তাহলে অ্যাবসেন্স সিজার কোনটা? অ্যাবসেন্স সিজার হইলো এই যে থ্যালামাসের মধ্যে যে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে ক্যালসিয়াম ঢুকছিল, এটার মধ্যে যে ক্যালসিয়াম ঢুকছিল, পরে এটা ডিপোলারাইজ হয়েছে কিন্তু স্প্রেড করে নাই। যদি স্প্রেড না করে, শুধুমাত্র থ্যালামাসের মধ্যে ক্যালসিয়াম ঢুকছে, তাহলে এটা হলো অ্যাবসেন্স সিজার। এটা কি? যদি স্প্রেড না করে তাহলে এটার নাম কি? অ্যাবসেন্স সিজার। জি স্যার। হ্যাঁ, এখন আসো জিনিসটা আমরা বুঝি। স্যার অ্যাবসেন্স সিজারটা যে বললেন স্যার, ওই অ্যাবসেন্স সিজার হলে তো স্যার এটা সেরেব্রাল কর্টেক্সে যাইতেছে না, তাহলে মাসেল তো ইনভলভমেন্ট হবে না, না। যাইতেছে না। তো কিভাবে কোনো মাসেল ইনভলভ? তাহলে কিভাবে বুঝবো যে তার আচ্ছা, তার এপিলেপসি হচ্ছে? আরেকটা বলি, জেনারেলাইজড এর মধ্যে আরেকটা টাইপ লেখো, অ্যাটনিক সিজার। অ্যাটনিক। এখন আমরা সবগুলি ব্যাখ্যা করব। স্যার অ্যাবসেন্স সিজারটা আরেকটু বলবে স্যার, তখন স্থানে অ্যাবসেন্স সিজারটা হবে থ্যালামাসের মধ্যে ক্যালসিয়াম ঢুকছে, থ্যালামাস ডিপোলারাইজড হইছে, কিন্তু থ্যালামাস থেকে যে কর্টেক্সের মধ্যে স্প্রেড করার কথা ছিল, স্প্রেড করে নাই। স্প্রেড যদি না করে তাহলে সেটা অ্যাবসেন্স সিজার। অ্যাবসেন্স শব্দের অর্থ কি? অ্যাবসেন্স শব্দের অর্থ কি? অনুপস্থিত স্যার। অনুপস্থিত। হ্যাঁ, আমি তোমাদেরকে পড়াইতেছি। হ্যাঁ, আমার যদি অ্যাবসেন্স থাকে তাহলে কেমন হবে? হঠাৎ করে আমার পড়ানো বন্ধ, আমি ব্লিঙ্কিং অফ দা আই ব্লিঙ্কিং করতেছি, চোখ পিট করতেছি, তখন তোমরা বলতেছো আমি কিছু শুনতেছি না। এভাবে 20 সেকেন্ড থাকলো, 20 সেকেন্ড পর হ্যাঁ তোমাদেরকে কি পড়াইতেছিলাম যেন আবার চলে আসবে। এই টাইমটা সে অ্যাবসেন্স না এখানে? জি স্যার। স্যার আবার একটু স্যার। এটা নাম হইছে অ্যাবসেন্স সিজারে কোনো মাসেল ইনভলভমেন্ট হয় না, সেটা কিছুই না। কনসাসনেসটা থাকতেছে, শুধু কনসাসনেস থাকবে না, হ্যাঁ অ্যাবসেন্স থাকবে এখানে। হ্যাঁ, এখানে এই অ্যাবসেন্স সিজার শুরু হইলে রোগী ব্লিঙ্কিং করবে, ব্লিঙ্কিং অফ দা আই, চোখ পিট করবে। হ্যাঁ 20 সেকেন্ড তুমি আমাকে বলতেছো আমি কিছু শুনতেছি না। হ্যাঁ, এই 20 সেকেন্ড পরে আবার হ্যাঁ তোমাদেরকে কি পড়াইতেছিলাম আমি আবার শুরু করে দিলাম। এই টাইপের মধ্যে আমি এখানে ছিলাম না। অ্যাবসেন্স সিজার কেন হয়েছিল? এটা আমার থ্যালামাসের মধ্যে ক্যালসিয়াম ঢুকছিল, ডিপোলারাইজ হয়ে গেছিল, আমার সেন্স ছিল না। সেটা তো অনেকের দেখা যায়। কি সোডিয়াম ঢুকতে পারবে না? থ্যালামাস ডিপোলারাইজ হয় ক্যালসিয়াম দিয়ে, থ্যালামাস ডিপোলারাইজ সোডিয়াম দিয়ে হয় না, কর্টেক্স ডিপোলারাইজড হয় সোডিয়াম দিয়ে। স্যার জেনারেলাইজড এর ক্ষেত্রে কি স্যার সোডিয়াম থ্যালামাস মানে ক্যালসিয়ামটা থ্যালামাসে ঢোকার পর কি সোডিয়ামটা স্প্রেড করে কর্টেক্সে? সোডিয়ামটা স্প্রেড করে না, এই অ্যাকশন পটেনশিয়ালটা স্প্রেড।
অ্যাকশন পটেনশিয়ালটা স্প্লিট করে। হ্যাঁ, যেই নার্ভগুলি সোডিয়াম দিয়ে উত্তেজিত হয় সেগুলি সোডিয়াম ঢুকে, যেটা ক্যালসিয়াম দিয়ে উত্তেজিত হয় সেটি ক্যালসিয়াম ঢুকে। স্যার দোনোটা কি একসাথেই হবে তাহলে? কোনটা? স্যার তাহলে কি দোনোটা সিমultaneously হবে? আপনি মানে এই যে থ্যালামাস এবং কর্টেক্স একসাথে হবে কিনা? জি স্যার। কেন একসাথে হবে? থ্যালামাসের যদি অনেক সময় তো থ্যালামাস হয়ে এটা কর্টেক্সে যায় না, সেটাই তো অ্যাবসেন্স। থ্যালামাস হয়ে যে কর্টেক্সে যাইতে হবে এরকম তো কোনো কথা নাই। থ্যালামাস হইলে পরে থ্যালামাসটা স্প্লিট করে কর্টেক্স। না স্যার, জেনারেলাইজড এর ক্ষেত্রে, জেনারেলাইজড এর ক্ষেত্রে একটু পরে হ্যাঁ, আমি বলি জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজারটা কেমন হয়। অ্যাবসেন্স সিজারটা বুঝলে তো কেমন হবে, মাসেল ইনভলভমেন্ট থাকবে না। তুমি তো ঠিকই ধরছো যে যেহেতু স্প্লিট করতেছে না তাহলে মাসেল ইনভলভমেন্ট থাকবে না। এগুলি কিন্তু আমাদের ফার্মাকোলজি বইয়ে কোথাও পাবা না। হ্যাঁ, এটা অ্যাবসেন্স সিজার আমরা দেখছি স্যার। দেখছো তোমরা? জি স্যার। হ্যাঁ, ইয়াতে ওয়ার্ডে। জি স্যার। আচ্ছা, গুড। তাহলে তোমরা ওই লাকি তোমরা এই রোগী পাইছো। অনেকে জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজারই জানে না, মৃগী রোগ কাকে বলে এটাই জানে না। জেনারেলাইজড টনিক ক্লোনিকটা বলি। জেনারেলাইজড টনিক ক্লোনিকটা স্টেজগুলি কেমন হবে? যেহেতু থ্যালামাসে প্রথমে ক্যালসিয়াম ঢুকবে, থ্যালামাসে ক্যালসিয়াম ঢুকলে কি হয়? অ্যাবসেন্স সিজারে কি হয়? ডিপোলারাইজেশন হচ্ছে স্যার। অ্যাবসেন্স সিজার হচ্ছে স্যার ডিপোলারাইজড হবে শুধু, কিন্তু এটা রেডিয়েট করবে না। এখানে ব্লিঙ্কিং অফ দা আই হবে, ব্লিঙ্কিং অফ দা আই, তারপরে লিপস মার্কিং এরকম করবে রোগী। হ্যাঁ, তার মানে এর আশেপাশের লোক কিন্তু বোঝা যায় যে ওর এখন কিচ্ছুই হবে, ধরো ওকে। হ্যাঁ, রোগী নিজেও বুঝে। অলফ্যাক্টরি হ্যালুসিনেশন হয়, গ্রান পায়, উল্টা পাল্টা গ্রান পায়, অলফ্যাক্টরি হ্যালুসিনেশন। তারপরে হবে মজা তো, এগুলি বলা হয় অরা। অরা মানে জানান দেওয়া যে আমি আসতেছি, অরা। তারপরে হবে ক্রাই। এটা কিন্তু ফার্মাকোলজিতে পড়ানোর কথা না, এটা মেডিসিনে পড়ানোর কথা। ফার্মাকোলজিতে পড়াইতেছি কারণ না পড়াইলে তোমরা বুঝবা না। হ্যাঁ, ক্রাই। রেসপিরেটরি মাসল যখন কন্ট্রাকশন করবে তখন উইন্ড পাইপটা চিকন হয়ে যাবে। ওই চিকন উইন্ড পাইপ দিয়ে যখন শ্বাস নিবা তখন একটা সাউন্ড হবে। হ্যাঁ, সাউন্ড হবে না? চিকন উইন্ড পাইপ দিয়ে যদি জোরে বাতাস ঢোকাও তাহলে একটা সাউন্ড হবে না? জি স্যার। হ্যাঁ, তখন একটা সাউন্ড হবে, তখন এটাকে বলা হয় ক্রাই, কান্দা। এটা আসলে কান্দা না, রেসপিরেটরি মাসলগুলি কন্ট্রাকশন করছে, উইন্ড পাইপটা চিকন হয়ে গেছে। স্যার মনে হবে পেশেন্ট কান্না করতেছে, কান্না করতেছে, আসলে কান্না করতেছে না। এটার নাম হচ্ছে ক্রাই, আসলে কান্না না। এটা রেসপিরেটরি মাসল কন্ট্রাকশন করে গেছে। তাহলে অরা হবে, অরা মানে জানান দিয়ে যাবে যে হ্যাঁ আমি আসতেছি। ব্লিঙ্কিং অফ দা আইস, লিপস মার্কিং, অলফ্যাক্টরি হ্যালুসিনেশন, এগুলো হলো অরা। ক্রাই হইলো সে ওই রেসপিরেটরি মাসলগুলি কন্ট্রাকশনের জন্য উইন্ড পাইপ চিকন হয়ে যাওয়া। তারপরে হলো টনিক ফেজ, সমস্ত মাসেল কন্ট্রাকশন করবে শরীরের একসাথে, টোন বেড়ে যাবে, মাসেল কন্ট্রাকশন করবে। তখন ইরেক্টর স্পাইনি যদি কন্ট্রাকশন করে তাহলে তুমি বসে থাকতে পারবা? হ্যাঁ, অপস্টোটোনাস হয়ে যাবে না? টিটানাসের মতো অপস্টোটোনাস হয়ে যাবে না? পড়ে যাবা। এই জন্যই পড়ে যায়, ইরেক্টর স্পাইনি মাসেল যখন কন্ট্রাকশন করে রোগী পড়ে যায়, বসা থেকে পড়ে যায়। এটা হলো টনিক ফেজ। তারপরে ক্লনিক ফেজ হবে, শরীরের সমস্ত মাসেল একটা জার্কিং মুভমেন্ট হবে, এরকম জার্কিং মুভমেন্ট হবে। এটা বলে ক্লনিক ফেজ। ক্লনিক মিন্স জার্কিং, কন্ট্রাকশন রিল্যাক্সেশন ইজ কল্ড ক্লনিক, আর টনিক ফেজ মানে হলো শুধু কন্ট্রাকশন। মনে থাকবে? হ্যাঁ জি স্যার। স্যার ক্লোনিক মানে হচ্ছে কন্ট্রাকশন রিল্যাক্সেশন। টনিক মানে কন্ট্রাকশন, শুধুমাত্র কন্ট্রাকশন হবে। আর ক্লনিক মানে হলো কন্ট্রাকশন রিল্যাক্সেশন, জার্কিং। এই জন্য এটাকে বলা হয় জেনারেলাইজড টনিক ক্লনিক। টনিকও হয়, ক্লনিকও হয়। কন্ট্রাকশন হয়ে পড়ে যায়, তারপর দেখবা যে কিছু শুরু, মানে জার্কিং মুভমেন্ট শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পর আনকনশাস হয়ে যাবে। এখানে ম্যানেজমেন্টের মধ্যে অনেক কিছু আছে। মুখের লালা টালা পরিষ্কার করে দিতে হবে, এয়ারওয়ে ঠিক রাখতে হবে। এগুলি ফার্মাকোলজির ব্যাপার না। ফার্মাকোলজির ব্যাপার আমরা ওষুধ দিই, ওগুলি অন্যরা করবে, ওগুলি আমাদের ব্যাপার না। আমরা কি কি ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি, এগুলো আমাদের ব্যাপার। তাহলে তুমি বুঝতে পারতেছো? আচ্ছা, সিম্পল পার্শিয়াল যেটা হয় এটা কেন হয়? সিম্পল পার্শিয়ালটা হচ্ছে স্যার
ছোট্ট যে একটা এরিয়া এরিয়াটাতে শুধু একটা ছোট্ট একটা এরিয়াতে হয় স্প্লিট করে না ব্রেনে টিউমার থাকে, ছোট্ট টিউমার, কার টিস্যু, টিউমার বা স্কার কিছু যদি রিপোলারাইজেশন আছে, এটা ডিপোলারাইজড হবে কিন্তু এটা স্প্রেড করবে না, এটা হবে সিম্পল। তাইলে ওইটা ওই যেহেতু এটা সেরিব্রাল কর্টেক্সে, তাইলে সিম্পলটা কেন কি আয়নের জন্য হয়, সোডিয়াম না ক্যালসিয়াম? ক্যালসিয়াম স্যার সোডিয়াম 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 সোডিয়াম। সোডিয়াম সোডিয়াম। তাহলে সিম্পল পার্শিয়াল সিজার বন্ধ করতে হইলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ব্যবহার করবে না সোডিয়াম চ্যানেল স্যার ব্লকার? সোডিয়াম চ্যানেল ব্লকার সোডিয়াম চ্যানেল ব্লক সোডিয়াম চ্যানেল চ্যানেল ব্লকার। কার্বামাজিপাইন, একটা ড্রাগের নাম হলো কার্বামাজিপাইন, লেখো কার্বামাজিপাইন। এটা ব্যবহার করা হয় সোডিয়াম চ্যানেল ব্লকার। এটা ব্যবহার করা হয় পার্শিয়াল, সিম্পল পার্শিয়াল সিজারের জন্য। সিম্পল কার্বামাজিপাইন। জিটিসিএস এর জন্য কি বন্ধ করতে হবে? জিটিসিএস এর জন্য স্যার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, মানে ক্যালসিয়াম চ্যানেলটা ব্লক বন্ধ করতে হবে, সোডিয়ামও বন্ধ করতে হবে। জি স্যার। ক্যালসিয়ামও বন্ধ করতে হবে, সোডিয়ামও বন্ধ করতে হবে। স্যার তখন যে ড্রাগ ক্যালসিয়াম ব্যবহার বন্ধ করে করব, দিলেই এটার তো নাম হলো স্যার আর অ্যাকশন পটেনশিয়াল সোডিয়াম জেনারেট হবে ভ্যালপ্রয়েড। সোডিয়াম ভ্যালপ্রয়েড জিটিসিএস এর জন্য আদর্শ ড্রাগ হলো সোডিয়াম ভ্যালপ্রয়েড। এটা ক্যালসিয়াম চ্যানেলও ব্লক করে এবং সোডিয়াম চ্যানেলও ব্লক করে। শুধু অ্যাবসেসিসের বন্ধ করতে হলে কি 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 চ্যানেল ব্লক করবা? ক্যালসিয়াম চ্যানেলটা স্যার। ক্যালসিয়াম চ্যানেল, ভেরি গুড। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হইলো, সেরিব্রাল ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হলো ইথোসাক্সামাইড। ইথোসাক্সামাইড একটা ড্রাগের নাম হলো ইথোসাক্সামাইড, সেরিব্রাল ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। তার নাম কি স্যার? ইথোসাক্সামাইড। ইথোসাক্সামাইড। স্যার আমরা যে ওই যে হাইপারটেনশনে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার পড়ছে এগুলো এখানে ইউজ করা যাবে না? না না না, ওই ক্যালসিয়াম চ্যানেল ওইটা তো ভাস্কুলার ক্যালসিয়াম চ্যানেল। ও আচ্ছা জি স্যার স্যার। জিটিসিএস এর মধ্যে কোন ড্রাগটা ব্যবহার করব বলছিলেন স্যার? টিসি জিট স্যার জেনারেলাইজড টনিক ক্লোরিক সেজার। সোডিয়াম ভ্যালপ্রয়েড। সোডিয়াম ভ্যালপ্রয়েড খুব ইম্পর্টেন্ট ড্রাগ, সোডিয়াম ভ্যালপ্রয়েড। জি স্যার। ঠিক আছে। এখন তো আরেকটা ড্রাগ ব্যবহার করা হয় ফিনাইটোইন। ফিনাইটোইন কখনোই ব্যবহার করে না, কিন্তু ফিনাইটোইন আমাদের পড়তে হবে। ফিনাইটোইন আমাদের পড়তে হবে, কিন্তু ফিনাইটোইন ব্যবহার করবো না। মেনলি ব্যবহার করবো সোডিয়াম ভ্যালপ্রয়েড। হ্যাঁ, আবার অনেক সময় বাইপোলার ডিসঅর্ডারের ব্যবহার করা হয়। কাবি খুশি কাবি গম আছে না, কিছু রোগী কখনো ভালো মন মন মুড ভালো, কখনো মুড খারাপ, এই মুড ভালো এই মুড খারাপ, মুড সুইং করে যাবে, তাদের ক্ষেত্রে সোডিয়াম মেনিয়া বাইপোলার ডিসঅর্ডার যেটা, মেনিয়া বাইপোলার ডিসঅর্ডারে তোমার এই সোডিয়াম ভ্যালপ্রয়েড ব্যবহার করা হয়। কিন্তু এটা এপিলেপসি না, কিন্তু এটা আসলে মেইনলি ড্রাগ হইলো এপিলেপটিক। সেটা রিসপিরিডন নরমালি বাইপোলার ডিসঅর্ডার। বাইপোলার ডিসঅর্ডারে রিসপিরিডন ব্যবহার করা হয়। রেসপিরিডন ড্রাগটা উল্টে কিভাবে ড্রাগ, পাগলের ওষুধ এটা। হ্যাঁ, বাইপোলার ডিসঅর্ডারে ব্যবহার করা যায়। বাইপোলার ডিসঅর্ডারে অনেক ড্রাগই ব্যবহার করে। আমরা আসবো আস্তে আস্তে। তোমরা আজকে বেসিক জিনিসটা বুঝছো তো এপিলেপসির? জি স্যার। তোমরা যতটুকু বুঝছো? এপিলেপটিকাস কি স্যার? হ্যাঁ বলো। স্ট্যাটাস এপিলেপটিকাস। স্ট্যাটাস এপিলেপটিকাস হলো, স্ট্যাটাস এপিলেপটিকাস আছে, স্ট্যাটাস অ্যাজমাটিকাস আছে। মানে এমন একটা স্টেট রোগীর যেটা আমরা নরমাল ওষুধ দিয়ে ওর খিচুনি বন্ধ করতে পারতেছি না, খিচুনি আর বন্ধ হচ্ছে না। দিস ইজ কল্ড ইমার্জেন্সি স্ট্যাটাস এপিলেপটিকাস। নরমাল যে ট্রিটমেন্ট ওইটা দিয়ে বন্ধ হচ্ছে না, এই স্টেজকে, এই কন্ডিশনকে বলা হয় স্ট্যাটাস এপিলেপটিকাস। তোমরা আজকে যেই বেসিক জিনিসটা বুঝলা স্যার 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 সেজার এপিলেপসি কনভালশন স্যার তিনটার মধ্যে বেসিক পার্থক্যটা একটু বলে দিলে ভালো হয়। কথা ভেঙে ভেঙে যাচ্ছে যে স্ট্যাটাস এপিলেপটিস বললো স্যার, কথাটা বুঝি নাই, কথা ভেঙে ভেঙে যাচ্ছে। স্যার সেজার কনভালশন আর হচ্ছে এপিলেপসি তিনটার মধ্যে স্যার বেসিক পার্থক্যটা একটু বলে দিতেন যদি, মানে কখন কোনটা হবে বুঝবো। সিজার শব্দের উত্তর হলো অ্যাটাক। জি স্যার। সিজার শব্দের অর্থ অ্যাটাক। সেরিব্রাল ডিসচার্জ। সেরিব্রাল ডিসচার্জ মানে হলো নিউরোনাল ডিসচার্জ, মানে হলো ডিপোলারাইজেশন। এগুলি হলো টার্ম। নিউরোনাল ডিসচার্জ কোথাও লেখা নিউরোনাল ডিসচার্জ মানে ডিপোলারাইজেশন।
মানে পজিটিভ আয়ন সেলের মধ্যে ঢোকা। হ্যাঁ, আরেকটা কি বলছিলা? কনভালশন। কনভালশন মানে খিচুনি। তাহলে সিজার মানে এই ইপিলেপসিতে খিচুনি হয়, টিটেনাসেও খিচুনি হয়। কনভালশন যে কোনো জায়গায় হইতে পারে, ইপিলেপসিতে হইতে পারে, টিটেনাসে হইতে পারে। হ্যাঁ, কনভালশন তো কনভালশন, আর আলাদা কোনো পার্থক্য নেই। ঠিক আছে? হ্যাঁ জি স্যার। জি স্যার। জি স্যার। আমি আজকে তোমাদের যে এই যে ড্রাগগুলি বললাম না, এই ড্রাগগুলি একটু ডিটেলস করবা। কোন কোন ড্রাগগুলি ডিটেলস করবা? সোডিয়াম ভ্যালপ্রয়েড, কার্বামাজিপাইন, ফিনাইটোইন, ইথোসাক্সামাইড, এই চারটা ড্রাগ ডিটেলস করবা। তাহলে কি স্যার সব কনভালশন স্যার এপিলেপসি, কিন্তু সব এপিলেপসি কনভালশন না, এমনটা স্যার? না না না, ইপিলেপসি তো একটা ফ্যাশন আছে, থ্যালামাস ডিপোলারাইজেশন হবে, তারপর কর্টেক্স ডিপোলারাইজেশন হবে, এটাকে বলে ইপিলেপসি। হ্যাঁ, এইটা দিয়ে যে কনভালশন হবে সেটা হলো ইপিলেপসি। আর টিটেনাস যেটা হয় সেটা হয়তো অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে, টিটেনাস যেটা হয় সেটা হলো অ্যান্টেরিয়র হর্ন সেল থেকে, লোয়ার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন থেকে হয় তোমার টিটেনাস। দুটাতে এক না, কনভালশন ঠিক আছে, কনভালশন মানে খিচুনি, দুটাতেই খিচুনি হয়, দুইটাতেই খিচুনি হয়। একটা টিটেনাস, টিটেনাসের খিচুনি একটার কারণ একরকম, ইয়ার ইপিলেপসির কারণ অন্যরকম। ঠিক আছে, বুঝছো? স্যার সেজার থেকে কি স্যার এপিলেপসি ডেভেলপ করে এমন কিছু স্যার? সিজার কাকে বলে? স্যার সিজার সেরেব্রাল, শব্দটা তুলে অ্যাটাক, জি স্যার সেরেব্রাল ডিসচার্জ বললেন। সেরিব্রাল ডিসচার্জ, তার মানে ডিপোলারাইজেশন। সিজার তো আলাদা কোনো কিছু জিনিস না। এগুলো স্যার রিস্ক ফ্যাক্টর কি কি আছে স্যার? রিস্ক ফ্যাক্টর হলো তোমার অ্যাংজাইটি, এক্সাইটেশন। হ্যাঁ, এগুলো রোগীকে কাম এন্ড কুল প্লেসে রাখতে হবে। অনেকে দেখা যায় যে হঠাৎ করে জোরে শব্দ হইলে খিচুড়ি শুরু হয়ে যায়, মানে স্টিমুলেশন হয়, ডিপোলারাইজেশন হয়ে যায়। স্যার কোন চারটা আমি- ড্রাগের কথা বলছিলেন, একটু আরেকবার বলে ভালো হয়। ফিনাইটোইন, হাইড্রান্টোইন ডেরিভেটিভস, ফিনাইটোইন, মেফেনাইটোইন, ইথোটোইন, এত কিছু লাগবে না, শুধু ফিনাইটোইন করবা। আর সোডিয়াম ভ্যালপ্রয়েড করবা, যার আরেকটা নাম হলো ভ্যালপ্রোইক অ্যাসিড, সোডিয়াম ভ্যালপ্রয়েড। ফার্স্ট জিটিসিএস এর জেনারেলাইজড টনিক ক্লোনিক সিজারের ফার্স্ট চয়েস ড্রাগ কোনটা? স্যার সোডিয়াম স্যার, ভ্যালপ্রয়েড। সোডিয়াম ভ্যালপ্রয়েড পার্সিয়াল সিজারের ফার্স্ট চয়েস ড্রাগ কোনটা? কার্বামাজিপিন। কার্বামাজিপাইন। কার্বামাজিপাইন হলো তোমার ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট, ট্রাইসাইক্লিক ড্রাগ, অ্যান্টি ডিপ্রেসেন্ট না, ট্রাইসাইক্লিক ড্রাগ। কারণ এর মধ্যে, এর নিউক্লিয়াসের মধ্যে 3টা বেনজিন রিং থাকে, এজন্য এটা ট্রাইসাইক্লিক বলা হয়। এর স্ট্রাকচারের মধ্যে 3টা। লেমোট্রিজিনটা কখন ইউজ করি? লেমোট্রিজিন হলো সেকেন্ড লাইন ড্রাগ। এই আমি এতক্ষণ যেগুলি বললাম এগুলি ফার্স্ট লাইন ড্রাগ। সেকেন্ড লাইন ড্রাগের মধ্যে আছে লেমোট্রিজিন, গাবাপেন্টিন, ভিগাবাট্রিন, ট্রায়াগাবিন। হ্যাঁ, এগুলি হলো সেকেন্ড লাইন ড্রাগ। ফার্স্ট লাইন ড্রাগ যদি আমাদের কন্ট্রাইন্ডিকেট থাকে তাহলে আমরা সেকেন্ড লাইন ড্রাগ ব্যবহার করব। হ্যাঁ, তবে লেমোট্রিজিন একটা ভালো ড্রাগ। লেমোট্রিজিনটা একটু ডিটেইলস করে রাখবা। লেমোট্রিজিন, গাবাপেন্টিন, ট্রায়াগাবিন, এগুলি ম্যাক্সিমামই তোমার গাবাকে স্টিমুলেট করে। গাবা কি ইনহিবিটরি না? হ্যাঁ, জি স্যার। ইনহিবিটরি থেকে যদি স্টিমুলেট করে তাহলে ব্রেনের মধ্যে ডিপোলারাইজেশন হবে না হাইপার পোলারাইজেশন হবে? স্যার হাইপারপোলারাইজেশন। স্যার হাইপারপোলারাইজেশন। হাইপার পোলারাইজেশন হলে কি উত্তেজিত হবে না কি ডিপ্রেসড অনুত্তেজিত হবে হবে? স্যার, স্যার অনুত্তেজিত। অনুত্তেজিত। অনুত্তেজিত হবে। তাহলে ইপিলেপসির জন্য ভালো, ইপিলেপসির জন্য কি ডিপ্রেস করলে ভালো না উত্তেজিত করলে ভালো? স্যার ডিপ্রেস করলে স্যার স্যার। ডিপ্রেসড করলে। এই তো বুঝে গেছো, মেইন মেকানিজমটা বুঝে গেছো। আমি যে থ্যালামাসেরটা বললাম, মেইন কারণটা বললাম, এটা না বললে এটা বুঝতে পারতো না। ম্যাক্সিমাম লোকই এই জিনিসটা জানে না। আমি যে মেকানিজমটা বললাম ম্যাক্সিমাম লোক জানে না, অথবা আলাদাভাবে মুখস্থ করতে, এই জন্য বলি ইপিলেপসি খুব কঠিন। ইপিলেপসি আসলে কঠিন না, এটার মেইন কারণটা জানতে হবে, মেইন উৎপত্তিটা কোথা থেকে।
পাওয়া গেছে কোথায় জানো? নিউরোফিজিওলজিতে। হ্যাঁ, যারা ইয়ে পড়ে তোমার নিউরো মেডিসিন পড়ে তারা এটা জানে। নিউরো মেডিসিন বইয়ের মধ্যে এটা আছে। এটার মধ্যে ফার্মাকোলজি বইও নাই, অ্যানাটমি বইও নাই, নর্মাল ফিজিওলজি বইও নাই। উৎপত্তিটা কোথায় তোমরা বুঝে গেলে, উৎপত্তিটা হলো থ্যালামাস। স্যার আইটেম আছে স্যার। এটা আছে, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে পড়বো আমরা, মনে রাখো, এন্টি ডিপ্রেসেন্ট, এন্টি সাইকোটিক। হ্যাঁ, এন্টি ডিপ্রেসেন্ট, এন্টি সাইকোটিক, আরেকটা হলো ইয়াটা এন্টি ডিপ্রেসেন্ট, এন্টি সাইকোটিক, আরেকটা হলো পার্কিনসনিজম। আর তাইলে আমাদের কোনো একটা রোগ পড়তে হইলে, ড্রাগ পড়তে হইলে আমাদের প্যাথোফিজিওলজি জানতে হবে, কেন হয়। হ্যাঁ, তাইলে ডিপ্রেশন কেন হয় এটার কারণটা জেনে আসবা। সাইকোসিস, পাগল হয় কেন, এটার কারণটা জেনে আসবা। পার্কিনসনিজম কেন হয়, এটার ফিজিওলজিটা জেনে আসবা, প্যাথোফিজিওলজিটা জেনে আসবা। হ্যাঁ, আমি প্যাথোফিজিওলজি পড়াবো, বোঝাই দিব, কিন্তু কথা হলো তোমরা একটু দেখে আসবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, বলো।